পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা হচ্ছে সর্বশেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর। এটা হচ্ছে পার্ট 8। এটা কিন্তু পূর্ণমান 40 মার্কের। তোমরা আগে যেগুলো করেছো অনেক সময় দেখা যাচ্ছে 20 মার্ক, 10 মার্ক, 15 মার্ক এইভাবে নাম্বার দেওয়া হয়েছিল যে মডেল টাস্কগুলো। এবার কিন্তু এটার উপর নির্ভর করছে তোমাদের যে এই পরের ক্লাসে তুমি যে উঠবে, অ্যানুয়াল পরীক্ষায় যেটা উঠবে সেটাই এই প্রশ্নতেই দেওয়া হয়েছে। এই মডেলের টাস্কে 40 মার্কের তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত পরীক্ষা হবে এবং বাকি বিষয়গুলোও প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু 40 মার্কের এই খাতায় তৈরি করতে হবে। এখানে আমি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গণিতের উপর পূর্ণমান 40, এটার উত্তর তোমরা কীভাবে খাতায় করবে এবং কীভাবে কোন উত্তরটা হবে সেটা আমি ভালো করে এখানে বুঝিয়ে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। প্রথমে আমি তোমাদের প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে সুন্দর করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? প্রথমে দেখো, একে দাগে বলেছে বহুমুখী উত্তরধ্বনি প্রশ্ন এমসিকিউ দেওয়া হয়েছে। এখানে টোটাল 7টি প্রশ্ন দেওয়া হয়েছে 1 মার্ক করে। দেখে নিচ্ছ, দেখো 1.1, 1.2, 1.3, 1.4 এবং 1.5 এবং নিচে দেখো 1.6 আছে, 1.7, টোটাল 7টি প্রশ্ন দেওয়া হয়েছে। 7টি প্রশ্ন এমসিকিউ, সেগুলো আমরা অঙ্কগুলো করার পর কোনটা উত্তর হবে এমসিকিউ সেটা আমরা দেখে নেব। এরপর দেখো 2 দিকে বলেছে সত্য বা মিথ্যা বলেছে। এখানে দেওয়া হয়েছে টোটাল 7টি প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে 1 মার্ক করে। দেখে নাও 2.1, 2.2, 2.3, 2.4 এবং 2.5 এবং নিচে আছে দেখো 2.6 এবং 2.7, টোটাল এখানেও 7টি প্রশ্ন দেওয়া হয়েছে। 3 দিকে দেখো স্তম্ভ মেলাতে বলেছে, 3.1 একটা স্তম্ভ মেলাতে বলেছে এবং 3.2 একটা স্তম্ভ মেলাতে বলা হয়েছে। আচ্ছা, 4 দিকে দেখো ফাঁকা স্থান পূরণ করতে বলা হয়েছে। এই যে ফাঁকা স্থানগুলো এগুলো পূরণ করতে বলা হয়েছে 4 দাগের। এখানে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। আর 5 দিকে দেখো 1, 2, 3, 4, টোটাল 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমটা প্রত্যেকটার জন্য, এখানে প্রথমটার জন্য 4, দ্বিতীয়টার জন্য 4, এটার জন্য 4, এটার জন্য 4, প্রত্যেকটার জন্য 4 নাম্বার দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন এবং 40 নম্বরের এটা প্রশ্ন, ঠিক আছে? এটা হচ্ছে 40 নম্বরের তোমাদের প্রশ্ন। এই 40 নম্বরের প্রশ্নগুলো আমরা এখন কি করব, উত্তরগুলো তৈরি করব। কীভাবে কোনটা উত্তর হবে বা কোন উত্তরটা ঠিক হবে সেটা আমরা এখান থেকে দেখে নেব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা আছে একটু দেখে নাও, কি বলেছে দেখো। বলেছে 1.1 বলেছে 6-এর স্থানীয় মান 6 গুণিতক 100, এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো। দেখো 6-এর স্থানীয় মান কত হয় এখানে বলে দিয়েছে। 6-এর স্থানীয় মান হচ্ছে 6 গুণিতক 100। 100 মানে কি না, একক, দশক, শতক। শতকের ঘরে 6 থাকবে, শতকের ঘরে 6 থাকবে। কোন সংখ্যাটা দেখো না, এখানে যে 4টা সংখ্যা যে দেখতে পাচ্ছ, এই 4টা সংখ্যার মধ্যে শতকের ঘরে 6 কোনটা আছে আগে দেখে নাও। তাহলে এখান থেকে একক, দশক, শতক এখানে হবে না, এখানে শতকের ঘরে 6 নেই। এটা দেখো একক, দশক, শতক, এই দেখো এইখানে এটা আছে। উত্তরটা তাহলে বুঝতেই পারছি উত্তরটা হবে এটা। তাহলে এই সংখ্যাটার 6-এর স্থানীয় মান কত হবে? 6-এর স্থানীয় মান হচ্ছে 600, 6 গুণিত 100, এই 6 হচ্ছে। কিন্তু এটা দেখো একক, দশক, শতক, হাজার, তাহলে এখানে শতকের ঘরে কিন্তু 6 নেই, এখানেও দেখো শতকের ঘরে 6 নেই। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে বি। কেন বুঝতে পেরেছ না? এখানে 6-এর স্থানীয় মান চাইছে, এবং 6-এর স্থানীয় মান এখানে বলা আছে যেহেতু 6 গুণিত 100, 100 মানে কি শতক, 100 শতক, তার শতকের ঘরে 6টা থাকতে হবে। তাহলে এখানে একক, দশক, শতক মানে এই সংখ্যাটা হবে। তাহলে 1.1-এর উত্তরটা হবে বি। আশা করি বুঝতে পেরেছ। দেখো এইভাবে বলে দিবে, লিখে দেবে 6-এর স্থানীয় মান হচ্ছে 6 গুণিত 100, এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো বি ও 0.0630, উত্তরটা হবে বি। আশা করি বুঝতে পেরেছ। ব্যাস, এরপরে কোশ্চেন দেখো 1.2-এর প্রশ্নটা, নিচের সংখ্যা 4টির ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। দেখো এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এ বি সি ডি সংখ্যা দেখো। প্রথম থেকে পরপর রয়েছে দেখো। এতে দেখো প্রথমে 1 আছে, এরও প্রথমে 1 আছে, এরও প্রথমে 1 আছে, এরও প্রথমে 1। আগে দেখে নিতে হবে কতগুলো সংখ্যা। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, এখানে 6টা সংখ্যা, এখানেও 6টা সংখ্যা, এখানেও 6টা সংখ্যা, এখানেও 6টা সংখ্যা। তাহলে সংখ্যাগুলো সব সমান আছে। এবার আমি প্রথমে দেখে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ প্রথমে আছে 18, এখানেও এর প্রথমে আছে 18, এরও প্রথমে আছে 18, এরও প্রথমে আছে 18। ব্যাস, তারপর দেখো 18 পরে দেখো এখানে আছে 2, এখানে আছে 8, এখানে আছে 0, এখানে আছে 6। তাহলে এখানেই আমরা এখান থেকে খুঁজে নিতে পারবো সব থেকে ছোটো সংখ্যা কোনটা। তাহলে এখানে খুঁজে নিতে পারবো, এখানে 2, এখানে 8, এখানে 0, 6, দেখে এখানে দেখতে পাচ্ছ 0 আছে। তাহলে এই সংখ্যাটা হবে ক্ষুদ্রতম সংখ্যা। বুঝতে পেরেছি কি বললাম? মানে 180, এখানে 186, 188, 182, নিশ্চয়ই 180 করেছে।
তাহলে এইটার পরে যে সংখ্যাই থাকুক না কেন, তাহলে এই সংখ্যাটাই হবে কি হবে ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে 1.1.2 উত্তরটা হবে সি, এইটা হবে, ঠিক আছে। 1 মানে 1.80776, ঠিক আছে, উত্তরটা হবে সি। তাহলে 1.2 এর সংখ্যা চারটির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো সি। উত্তরটা বুঝতে পেরেছ? বেশ, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। পরে প্রশ্ন দেখে নাও, 1.3 উত্তরটা দেখে নাও। 138 গুণিতক 29, 138 গুণিতক 29 সমান, এখানে চারটি অপশন দেওয়া হয়েছে। আমি দেখো তোমাদেরকে একটু কীভাবে দেখাচ্ছি, সুন্দরভাবে দেখাচ্ছি। দেখো 138 কীভাবে লিখতে হয় আমি দেখে নিচ্ছি। দেখো 138 গুণিত 29 যেটা দেওয়া আছে, 138 গুণিত 29, তাহলে সমান 138 গুণিত 29কে আমি তো লিখতে পারি 20 যুক্ত 9, লিখতে পারি তো। 20-র সঙ্গে 9 যোগ করলেই তো 29 হয়, তাহলে 20 গুণিতক 9। এবার কী করলাম, 138কে একবার 20-র সঙ্গে গুণ করবো, যুক্ত 138কে একবার 9-এর সঙ্গে গুণ করবো, অর্থাৎ 138 গুণিতক 20 যুক্ত 138 গুণিতক 9। দেখো এই অপশানটা কোথায় আছে দেখো, আর এটা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। আমি এটা যখন ব্যাকেট আছে, ব্যাকেটের মধ্যে কী করতে হয়, প্রথম সংখ্যাটা এটার সঙ্গে গুণ করতে হয়, আবার তারপরে এটার সঙ্গে গুণ করতে হয়। তো সেটাই করেছি আমি, 138 গুণিতক 20 যুক্ত 138 গুণিতক 9। এই উত্তরে কোথায় আছে, উত্তর আছে সির দাগে আছে। দেখো 138 গুণিতক 9 যুক্ত 138 গুণিতক 20, তাহলে 1.3-এর উত্তরটা হবে সি, 138 গুণিতক 9 যুক্ত 138 গুণিতক 20, ঠিক আছে। দেখে নাও, এই যে সি দেখে 138 গুণিতক 9 যুক্ত 138 গুণিতক 20, তাহলে 1.3-এর উত্তরটা হবে সি। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন দেখে নাও, 1.4 কি বলছে দেখো, নিচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3 সেই সংখ্যা দুটি হলো। দেখো এখানে প্রত্যেকটা এতে, বিতে, সিতে এবং ডিতে প্রত্যেকটা কিন্তু দুটো করে সংখ্যা দেওয়া আছে, দুটো করে সংখ্যা দেওয়া আছে। এবার বলেছে নিচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3, সাধারণ উৎপাদক 3 মানে 3 দ্বারা ওই দুটো সংখ্যা কী হবে, ভাগ যাবে, ঠিক আছে। যে সংখ্যা দুটো 3 দ্বারা ভাগ যাবে সেটাই হবে তার সাধারণ উৎপাদক। তাহলে প্রথমটা দেখে নিই, 21 আছে, 10 আছে। দেখো 3 7 21 বাস ভাগ যাচ্ছে, কিন্তু 10কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা হবে না। তারপর যেটা হচ্ছে 17 এবং 24, 3কে 17তে ভাগ করা যাবে না, ঠিক আছে। 3 8 24 8 হয়, এটা একটা হচ্ছে। এখানে দেখো 3 6 18 হচ্ছে, কিন্তু 14 যাচ্ছে না, ঠিক আছে। কিন্তু ডি দেখো 3 4 12, 3 5 15, তাহলে দুটো সংখ্যাকেই ভাগ যাচ্ছে, তাই না। 12 আর 15 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে ভাগ যাওয়া মানে তাহলে অবশ্যই কী হবে, 3টা কী হবে, 3 সাধারণ উৎপাদক হবে 3, 12 আর 15-এর সাধারণ উৎপাদক হচ্ছে 3, তাহলে এখানে উত্তরটা কী হবে, 1.4-এর উত্তরটা কী হবে, উত্তরটা হবে ডি, 12 ও 15, ঠিক আছে। দেখো আমি একটু দেখিয়ে দিই, তারপর বুঝতে, উত্তরটা হবে ডি, 12,15। কী কেন বুঝতে পেরেছো তো নিশ্চয়ই। 21কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, যে সংখ্যাটা, যে দুটো, এই দুটো সংখ্যাকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা 3টা তার সাধারণ উৎপাদক বলবো। তো 21কে দেখো 3 7 21 হচ্ছে, কিন্তু 10-এ কাটছে না, 17তে কাটছে না, কিন্তু 3 8 24 হচ্ছে, এখানে 18-তে কাটছে কিন্তু 14-তে কাটছে না, কিন্তু 12 আর 15টা 3-এ কাটছে। দেখো 3 4 12, আবার এখানে কাটছে 3 5 15, দুটো সংখ্যাকেই 3 দিয়ে ভাগ করে যাচ্ছে, তাহলে 3টা নিশ্চয়ই দুজনের সাধারণ উৎপাদক। তাহলে উত্তরটা হবে 1.4-এর উত্তরটা হবে ডি, 12 ও 15। আশা করি বুঝতে পেরেছ। ব্যাস, পরে প্রশ্ন 2/3 এর একটা সমতুল্য ভগ্নাংশ হলো। এখানে যে অনেকগুলো ভগ্নাংশ দেওয়া আছে, কোনটা সমতুল্য হয় সেটা আমরা দেখে নেব। 2/3-এর একটা সমতুল্য ভগ্নাংশ হলো কোনটা সেটা আমরা দেখে নেব। দেখো আমি করে দিয়েছি, একটু দেখো ভালো বুঝতে পারবে। এখানে আমি করেছি দেখো 2/3, প্রথম যেটা দেওয়া ছিল 2/3 গুণিতক 3/2, দেখো উপরে 2 নিচে 2 কেটে গেলাম, যদি লঘিষ্ঠ করি একটু ছোটো করে দিই, 2 দিয়ে কেটে গেল, 3 3 কেটে গেল, থাকলো শুধু কত 1, তাহলে নিশ্চয়ই হবে না। তাহলে তারপর দেখো 2 গুণিতক 2, নিচে 3 গুণিতক 3, এখানে উপরে 2 আর 2 গুণ হচ্ছে 4, আর 3 আর 3 গুণ হচ্ছে 9, 4-এর 9, এটাও হবে না। এখানে দেখো 2/3 গুণিতক 2 আছে, ডির দাগে যেটা, তাহলে 2 গুণিতক 2 করলে কত 4-এর 4, আর নিচে 3 4-এর 3, এটাও হবে না। এটা দেখো 2 গুণিতক 5 ডিভাইডেড বাই 3 গুণিতক 5, এখানে 5 5 কেটে যদি উপরে 5 আছে নিচেও 5, যখন যে কোনো সংখ্যা যখন কাটবে উপরেও কাটতে হবে নিচেও কাটতে হবে, তাহলে এখানে 5 কেটে গেল, থাকলো কি এখানে উপরে 2 নিচে 3, তাহলে 2/3, তাহলে 2/3 হয়ে গেল কি সমতুল্য সংখ্যা। এবারে ওই যে বলেছে 2/3 এটা সমতুল্য ভগ্নাংশ কোনটা হলো, এই যে উত্তরটা হবে ডি, 2 গুণিতক 5 ডিভাইডেড বাই 3 গুণিতক 5। দেখো এই 5 5 যদি কেটে দিই তাহলে 2 আর 3, আর 2/3-এর সমতুল্য ভগ্নাংশ বের করতে হলে যাই করো না কেন এর উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যে সংখ্যা ধরো আমি 3 দ্বারা গুণ করবো, তো উপরে 3 গুণ করবো, নিচেও 3 গুণ করবো, 4 গুণ করবো, উপরেও 4 গুণ করবো, নিচেও 4 গুণ, যাই করি না কেন এই সংখ্যাটার সমতুল্য ভগ্নাংশ বের করতে হলে সেই সংখ্যাকে উপর নিচে দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 5 দিয়ে যদি এই সংখ্যাটা 5 দিয়ে গুণ করি, উপরেও 5 গুণ করেছে, নিচেও 5 গুণ করেছে, তাহলে এটাই হবে তোমার সমতুল্য সংখ্যা। তাহলে 1.5-এর উত্তরটা হবে ডি। আশা করি বুঝতে পেরেছো। পরে প্রশ্ন 1/4 এবং 3/32-কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যায়। একই হর করব, ঠিক আছে, এটা খেয়াল রাখবো, একই হর করব। দেখো এখানে 1/4 আছে, এখানে 3/32 আছে,
তিনের নিশ্চয়ই এটা কাটাকাটি হবে না, 3 আর 32টা কাটাকাটি হবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি হর কোনটা আছে, এখানে হরটা ছোট আছে, এখানে হরটা বড় আছে। তাহলে আমাকে যেহেতু 32 করতে হবে, তাহলে 32 তাহলে কোনটা করতে হবে, এটাকে 32 করতে, এটার হরকে 32 করতে হবে, 1-4-এর 4টাকে 32 করতে হবে। যদি 4টাকে আমি যদি 32 করি, কী করতে হবে না, 8-4-32 হবে। তাহলে উপর নিচে কি এই 1-4-এর ভগ্নাংশটাকে আমি কী করব, উপর নিচে 8 দিয়ে গুণ করব। গুণ করলে হয়ে যাবে কত, 1 × 8 মানে 8, আর এখানে 8-4-32 মানে 8-এর 32 আর 3-এর 32। দেখো উত্তরটা দেখো, এই যে সি পেয়ে যাচ্ছে 8-এর 32, 3-এর 32। দেখো বুঝতে পেরেছো, দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে 1-4 ছিল, ঠিক আছে, 1-4কে আমি লিখতে পারি উপর নিচে 8 গুণ করেছি, 1 × 8 ডিভাইডেড বাই 4 × 8 কত হবে, 8 × 1 মানে হচ্ছে 8, আর এখানে 8-4 হচ্ছে 32, ঠিক আছে। তাহলে 3-এর 32 হয়ে গেল, এখানে অলরেডি 3-এর 32 তো দেওয়াই ছিল, আর একটা হলো 8-এর 32। তাহলে উত্তরটা হবে 1.6-এর উত্তরটা হবে 8-এর 32 আর 3-এর। দেখো দুজনেরই কিন্তু হর সমান হলো। হর সমান করতে হলে এইভাবে তোমাদের করতে হবে, যেটার হর সমান থাকবে না তার জন্য যেটা থাকবে সেটা আমি ভাগ করলেই হবে। ব্যাপারটা আমি বুঝতে পেরেছি কি বললাম। ধরো এখানে 32 আছে, তার এখানে নিচে 4 আছে, তাহলে কি করবে, 4-8-এ 32 হবে, তাহলে 8, তাহলে 8টা তাহলে আমি উপর নিচে গুণ করে দিলে আমরা 32 পেয়ে যাবো। 8টা 4-8-এ 32, তাহলে এর হর কোনটা 32 আছে, আর এর হর 4 আছে। তা 4 যেহেতু ছোটো সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করে দাও, 4-8-এ 32, তাহলে 8, তাহলে 8 সংখ্যাটা যদি উপর নিচে গুণ করে দাও তাহলে দুজনের হর সমান হয়ে যাবে। এই জন্য 1 × 8 ডিভাইডেড বাই 4 × 8, অর্থাৎ 8-একে 8 আর 4-8-এ 32, মানে 8-এর 32 একটা হলো আর 3-এর 32 হলো। তাই 1.6-এর উত্তরটা হবে সি। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন বলেছে 1-এর 5 যুক্ত 2-এর 5। তাহলে আমরা যেটা যোগ করি এটা তো খুবই সোজা যোগ, আমরা করে দিচ্ছি। দেখো 1-এর 5 যুক্ত 2-এর 5, তাহলে দুজনের হর সমান, তাহলে 5টা লসাগু হয়ে গেল। তাহলে এর উপরে আছে 1 আর এর যুক্ত, এর উপরে আছে 2, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, 3-এর 5। তাহলে উত্তরটা কী হবে, ডিতে আছে 3-এর 5। দেখে নাও ডিতে আছে কিনা, এই দেখো ডিতে আছে 3-এর 5। তাহলে 1.5 যুক্ত 2-এর 5 যোগ করলে হচ্ছে ডি 3-এর 5। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমাদের 1-এর দাগের প্রশ্নগুলো শেষ হয়ে গেল। এবার আমরা সত্য মিথ্যাগুলো করব। 2-এর দাগের সত্য মিথ্যা কোনটা হবে সেটা দেখব। প্রথম প্রশ্ন, দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটি থেকে বড় হবে। দেখো দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটি থেকে বড় হবে, এটা সত্য না মিথ্যা। প্রথম আমি দেখে নেবো, আমি জাস্ট ধরে নিয়ে ক্যালকুলেট একটা এক্সাম্পল দিয়ে দেখে নেবো হচ্ছে কিনা। দেখো আমি এইভাবে করব, আমি ধরে নিচ্ছি, ধরি দুটি মৌলিক সংখ্যা ধরলাম, তুমি এইভাবে ধরতে পারো, 2-3 ধরতে পারো, অথবা 3-5 ধরতে পারো, অথবা 5। আমি একটা জাস্ট দেখাচ্ছি, আমি এখানে অনেকগুলো হতে পারে, আমি দুটো সংখ্যা তোমাকে দেখাচ্ছি। ধরি দুটি মৌলিক সংখ্যা ধরলাম 2-3, আমি ধরে নিচ্ছি। তাহলে 2-3-এর গসাগু তাহলে কত হবে না, 2-3-এর গসাগু হচ্ছে 1। যে কোনো দুটো মৌলিক সংখ্যার গসাগু সবসময় হবে কি 1, এটা মনে রাখবে। যে কোনো মৌলিক সংখ্যার গসাগু হবে সবসময় 1, ঠিক আছে। 2-3-এর গসাগু 1 হবে, 3-5-এর গসাগু 1 হবে, যাই করো না তার গসাগু হবে 1। তাহলে 1 সংখ্যাটা নিশ্চয়ই 2-এর থেকে কি ছোট, আবার 3-এর থেকেও ছোট, নিশ্চয়ই বড় তো নয়। গসাগুটা এই যে 2-3 তাদের গসাগুটা নিশ্চয়ই 2-এর থেকেও ছোট হবে, 3-এর থেকেও গসাগুটা কী হবে, ছোট হবে। তা কিন্তু এখানে কোশ্চেন কি বলেছে, এখানে বলেছে দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটি থেকে বড়। গসাগুটা কি বলছে, সংখ্যা দুটির প্রত্যেক থেকে বড়, এটা তো একেবারে নয়, সবসময় ছোট হচ্ছে। তাহলে এটা উত্তরটা কি হবে, মিথ্যা। তাহলে এখানে লিখবে, উত্তরটা লিখবে মিথ্যা। 2.1 উত্তরটা লিখবে মিথ্যে। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, এরপর চলে যাই পরের প্রশ্ন 2.2। 10,001 সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান হচ্ছে 10। দেখা যাক 10, প্রথমে আগে সংখ্যাটা লিখে নিই। 10,001 সংখ্যাটিতে দশকের ঘরে, দেখে নিই। দেখো প্রথমে লিখলাম সংখ্যাটা লিখলাম, দেখো দেখে নাও 10,001 মানে কি হবে, 10001, এটাই হচ্ছে 10,001। দেখতে পাচ্ছ তো, আমি উপরে লিখে নিলাম, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে এটা হচ্ছে 10,000। তাহলে 10,001 এই সংখ্যাটির বলেছে কি বলেছে, দশকের ঘরে। দশকের ঘর কি, একক, দশক, দশকের ঘর কি আছে, শূন্য আছে। তাহলে এই সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান কত না 0। এখানে দেখো একক, দশক, দশকের ঘর কি আছে, 0 আছে। তাহলে এখানে কোশ্চেনে কি বলা আছে, বলেছে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান হচ্ছে 10। তাহলে এটাও কি হবে, মিথ্যা হবে। তাহলে আমি এখানেও উত্তরটা লিখলাম, উত্তর হবে মিথ্যা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সংখ্যাটা লেখার পর তাহলে বুঝতে পারবে যে 10,001 সংখ্যাটি হচ্ছে এটা। এবার একক, দশক, শতক, হাজার এইভাবে লিখে যদি নাও, তা দশকের ঘরে দেখতে পাচ্ছি 0। তাহলে সংখ্যাটিতে দশকের ঘরে অঙ্কটির স্থানীয় মান হচ্ছে 0। তাহলে এটা যেহেতু বলা আছে 10, তাহলে এটার উত্তরটা হবে কি, মিথ্যা। ঠিক আছে। পরে প্রশ্ন বলেছে 225 টাকা মূল্যের 221টি বইয়ের দাম 225 যুক্ত 221 টাকা। দেখো এটা তো একেবারে ভুল হবে, কেন বলো তো, 225 টাকার মূল মানে একটা বইয়ের দাম হচ্ছে 225 টাকা। একটা বইয়ের দাম যদি 225 টাকা হয়, তাহলে কতগুলো বই কিনেছে না 221টি বই কিনেছে। তাহলে একটা বইয়ের দাম যদি 225 টাকা হয়, তাহলে 221টি বইয়ের দাম কত হবে, গুণ করতে হবে। 225-এর সঙ্গে 221 গুণ করতে হবে। তাহলে এখানে কিন্তু এখানে আছে কি যোগ চিহ্ন, তাই এই জন্য এটা হবে
এটাও কি হবে মিথ্যা। বুঝতে পেরেছো? আমি তবু করে দিচ্ছি, দেখো 225 টাকার মূল্যের 221টি বইয়ের দাম হবে সবসময় 225 গুণিতক 221 টাকা। মানে একটা বইয়ের দাম যদি 225 টাকা হয় 221টি বইয়ের দাম হবে 225 গুণিতক 221 টাকা। কিন্তু এখানে দেওয়া আছে কোশ্চেনে যোগ চিহ্ন, তাহলে এটা একেবারে ভুল, তাহলে উত্তরটা লিখবে মিথ্যা। ঠিক আছে, বুঝতে পেরেছো? পরে প্রশ্ন, সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 ও 22 বিভাজ্য। হ্যাঁ, সবচেয়ে বড় সংখ্যা এখানে যেটা ধরা হয়েছে 11, সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 ও 22 বিভাজ্য। দেখো 11টা 55কে মানে 11 সংখ্যাটা মানে 55কে 11 দিয়ে ভাগ করলে 11 5 55, আর 22 দিয়ে ভাগ করলেও 11 দিয়ে 22, তাহলে ভাগ যাচ্ছে, তাহলে নিশ্চয়ই 11 সংখ্যাটা এই 55 বা 22 দিয়ে বিভাজ্য হবে, তাহলে এটা কি হবে সত্য। আমি এটা লিখে দিচ্ছি, দেখো উত্তরটা হবে সত্য, কারণ 11 গুণিতক 5 হয় 55 আর 11 গুণিতক 2 হয় 22, তাহলে 11 দিয়ে নিশ্চয়ই এই 55 এবং 22 কী হবে বিভাজ্য হবে, তাহলে সেটাই লেখা আছে উত্তর, তাহলে কী হবে সত্য। এখানে তাই বলা হয়েছে সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 ও 22 বিভাজ্য, তাহলে এটা হচ্ছে সত্য। পরে প্রশ্ন দেখো 0.5 কি বলেছে, লেস দেন 0.05, তাহলে এটা বড় বলা হয়েছে বা এই সংখ্যাটা এটার থেকে ছোট এটা বলা হয়েছে। কিন্তু দেখো আমি কীটা ব্যাপার করছি, দেখো প্রথমে এটা উত্তরটা একেবারে মিথ্যে, কারণটা দেখুন বোঝাচ্ছি। দেখো 0.5 মানে কি, দশমিক আমি যদি তুলে দিই, দশমিক তুলে দিই মানে 5/10, কটার পর দশমিক আছে একটার পর, এই জন্য 10 লিখলাম। আর এটা দেখো 0.05, এখানে 5 ডিভাইড বাই কটার পর দশমিক দুটোর পর, মানে তাহলে এক নিচে হবে, একের পিছনে দুটো শূন্য, তাহলে 5/100, তাহলে এখানে উপরে আছে 5/10। আমি এই 100 যদি এর হরগুলো যদি সমান করি, এর 100 আছে, এর হর যদি সমান করতে হয় তাহলে কী করতে, উপর নিচে আমার কী করতে হবে না 10 দিয়ে গুণ করতে হবে। আমি গুণ করছি, দেখো 5 গুণিতক 10 ডিভাইডেড বাই 10 গুণিতক 10, তাহলে 5-এর সঙ্গে 10 গুণ করলে হচ্ছে 50, আর 10-এর সঙ্গে 10 গুণ করলে হচ্ছে 100, তাহলে এরও হর 100 হলো, এরও হর 100 হলো, কিন্তু এর লব দেখো 50 আর এর লব দেখো 5, তাহলে কে বড়, 50 বড় না 5 বড়, তাহলে নিশ্চয়ই 50 বড়। 50 বড় হওয়া মানে তাহলে এই ভগ্নাংশটি সবসময় বড় হবে, মানে কে বড় হবে, 0.5টা বড় হবে কার থেকে না 0.05-এর থেকে, তাহলে অতএব 0.5 গ্রেটার দেন 0.05 এটা হবে। কিন্তু কোশ্চেনে বলা আছে উল্টোটা, 0.5 লেস দেন 0.05, তাহলে এটা অবশ্যই কী হবে মিথ্যা হবে, তাই এই জন্য আমি এখানে লিখে দিয়েছি উত্তরটা হবে মিথ্যে। কী করে হলে নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপর চলে যাই 2.6 প্রশ্নটা। দেখো 2.6 একটা ছবি দেওয়া হয়েছে, দেখো এটা এই ছবিটা কি না, এটা একটা সরলরেখার ছবি, কেন বলো তো সরলরেখার ছবি, এটা তীর চিহ্ন দেওয়া আছে, এদিকেও তীর চিহ্ন দেওয়া আছে, এদিকেও তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্ন দেওয়া আছে, এখানেও তীর চিহ্ন দেওয়া আছে, এটা সরলরেখার ছবি। বলছে সরলরেখা দুটি পরস্পর ছেদি সরলরেখা। হ্যাঁ, এই দুটো সরলরেখা পরস্পর ছেদি সরলরেখা, কেন একটু জাস্ট বলে দিই। দেখো প্রশ্নটা কিন্তু এইভাবে ছুটে দেওয়া আছে, এই যেহেতু সরলরেখা রেখাংশ নয়, যেহেতু সরলরেখা বলেছে, আমি সরলরেখাটা যদি একটু বাড়িয়ে দিই তাহলে এইভাবে বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটা কী করছে ছেদ করছে, তাহলে দুটো সরলরেখা একটা জায়গায় ছেদ করছে, এটা যদি রেখাংশ হতো তাহলে এটা বাড়তো না, আমি বাড়াতাম না, বাড়াতে পারতে না, কিন্তু যেহেতু সরলরেখা তীর চিহ্ন মানে চলতেই থাকবে, সরলরেখা মানে তীর চিহ্ন দেওয়া আছে মানে চলতে থাকবে, তাহলে এটা কী হবে অবশ্যই ছেদ করবে। আর যদি এখানে রেখাংশ হতো তাহলে ছেদ করতো না, আর যেহেতু একটা সরল রেখা বলছি তা ছেদ করে গেছে, ছেদ করা মানে তাহলে অবশ্যই কোশ্চেনে যেটা বলা হয়েছে যে সরলরেখা দুটি পরস্পর ছেদি সরলরেখা, তাহলে এটা অবশ্যই সত্য, তাহলে 2.6 উত্তরটা অবশ্যই কী হবে সত্য হবে। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, পরে প্রশ্ন 2.7 আয়তকার চিত্রের পরিসীমা দেওয়া আছে 2 দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এটা একেবারে মিথ্যে। কেন মিথ্যে, মানে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি কি, দেখো আমরা এইভাবে লিখবে, উত্তরটা মিথ্যে, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেট দিয়ে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি না 2 ইন্টু ব্র্যাকেট দিয়ে দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, কিন্তু যেহেতু এখানে ব্র্যাকেট নেই তার মনে হচ্ছে কি 2টা শুধু দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের সঙ্গে নেই, তাহলে এর জন্যই বলা হয়েছে মিথ্যে, কারণটা হচ্ছে এটা, কিন্তু সূত্রটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ব্র্যাকেট দিয়ে। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, তাহলে আমাদের প্রথম যে প্রশ্ন 2 এর দাগের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাই 3 এর দাগের, বলেছে স্তম্ভ মেলাতে বলেছে। প্রথমে ক দেখো, খ একটু দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, কোন কোন সংখ্যা হচ্ছে দেখে নাও, এখানে সংখ্যাগুলো দেখবে না, এখানে সংখ্যাগুলো দেখে নাও, এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে আছে একক, দশক, শতক, 10,000, এখানে 10,000, 20,000, 20,000, এখানে আছে দেখো, এখানে 1,000, 1,000, 1,000, 1,000, 20, 21, 22, 23, 24, 25, 25,000, 25,000, 200, এখানে 200 আছে, 100, 200, 25,000, 200, 10, 10, 20, 30, 40, 50, 60। ঠিক আছে, কত হলো 10, 20, 10, 30, ঠিক আছে, 20, 10, 30, 40, 10, 50, 10, 60, এই সংখ্যাটা হচ্ছে। আর এখানে দেখো 25,520, 25,520, এই দেখো 25,520, দেখতে পাচ্ছ 25,520, তাহলে এইটা হচ্ছে 25,520, এটার সঙ্গে সমান হয়ে যাবে, 25,520 সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, 25,520 সঙ্গে সমান হয়ে যাবে। আর এটা দেখো এখানে কি আছে
একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, 2 লাখ। এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, 2 লাখ। 2 লাখ, এখানে দেখো 50,000, 50, এই যে 50,000, 50,000, 200, এই যে 250, মানে এটার সঙ্গে এটা সমান হয়ে যাবে। তাহলে এটার সঙ্গে এটা সমান হয়ে গেলে এটার সঙ্গে এটার সঙ্গে তাহলে পড়ে থাকলো কত? এটা কি হবে? 25,000, 25,250, 25,250, 25,250 কী করে হচ্ছে? 25,000, 10, 20, 10, এখানে 10,000, 20,000, এটা 20,000, 20,000, এখানে 5, 25,000, 25,200, 250 হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, এখানে ভুল হয়েছে, এটা 10 হবে। 20টা হবে কি হবে? 10, 20টা কী হবে? 10, তুমি যোগ না হলে কিন্তু 60 হবে না কোনোভাবে। এটা হচ্ছে এটার সঙ্গে সমান, এটা হচ্ছে এটার সঙ্গে সমান, তাহলে এটা কিন্তু এটার সঙ্গে সমান হবে না। এখানে 20 থাকলে কিন্তু সমান হবে না, এখানে কিন্তু এটা অবশ্যই 10 হবে, 20 হবে না, এই জায়গাটা 20 হবে না, এখানে 10 হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, পরেরটা চলে আসি, তারপরে আমি ওটা পরপর করে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কি বলেছে? সরল রেখা, সরল রেখাংশ ও রশ্মি, সমবিন্দু সরলরেখা। এখানে বলা আছে দুটি প্রান্তবিন্দু আছে, প্রান্তবিন্দু নেই, একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী, একটি প্রান্তবিন্দু আছে। এখানে কি করবে? সরল রেখার কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই, মনে রাখবে। দুদিকে যেহেতু তীর চিহ্ন দেওয়া আছে, তোমাদের এক্ষুনি বললাম যে সরল রেখার যখন তীর চিহ্ন দেওয়া থাকবে, ধরো এই যে সরল রেখা, এই যে সরল রেখা, দুদিকে তীর চিহ্ন আছে, তীর চিহ্ন থাকা মানে এর কোনো প্রান্তবিন্দু নেই। তাহলে এখানে কোথায় আছে? দেখো, এই দেখো প্রান্তবিন্দু নেই, সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই, তাহলে এর সোজা আমি তীর চিহ্ন দিয়ে দেবো। এবার সরল রেখাংশ, সরল রেখাংশ যখন দেখবে, যখন রেখাংশ যখন হবে তার কোনো তীর চিহ্ন থাকবে না, তখন তার কী হবে? দুটি প্রান্তবিন্দু থাকবে, ঠিক আছে? দুটি প্রান্তবিন্দু থাকবে। ধরো আমি একটা এক্সাম্পল, ধরো এই যে এইখান থেকে ধরলাম, এইখান থেকে এইটা, এখানে কোনো তীর চিহ্ন নেই, তাহলে এটা একটা প্রান্তবিন্দু, এটা একটা প্রান্তবিন্দু, ঠিক আছে? এটাকে প্রান্তবিন্দু বলা হয়। তাহলে সরল রেখাংশের দুটি প্রান্তবিন্দু, ঠিক আছে? আচ্ছা, রশ্মি, রশ্মির কি? রশ্মির অবশ্যই যখন রশ্মি যখন পড়বো, এইখানে একটা প্রান্তবিন্দু থাকবে আর একটাই তীর চিহ্ন থাকবে। একদিকে যখন একটা যখন রশ্মিতে এই ধরনের একটা লাইন নিয়ে যদি একদিকে তীর চিহ্ন দিয়ে দিই আর একদিকে কী হবে? অবশ্যই একটা প্রান্তবিন্দু থাকবে, মানে রশ্মির একটি প্রান্তবিন্দু। আর সমবিন্দু সরলরেখা কি? যখন দুটো সরলরেখা বা তিনটে সরলরেখা যখন একটা বিন্দুতে মিলিত হয়, দুটো সরলরেখা বা তিনটে সরলরেখা যখন একটা বিন্দুতে মিলিত হয়, সেটাই হবে সমবিন্দু সরলরেখা। অর্থাৎ এখানে বলেছে একটি নির্দিষ্ট ছেদবিন্দু, একটা অবশ্যই ছেদবিন্দু, তাহলে এটা হবে এটা, ঠিক আছে? তাহলে উত্তর তাহলে কীভাবে লিখবে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো ছবি দিয়ে দেখাচ্ছি, দেখো এইভাবে লিখবে। দেখো প্রথমে যেটা বলেছিলাম যে 25,520, এই জন্য 25,520 সঙ্গে সমান হয়ে গেল। এই যে এটা দেখো একক, দশক, শতক, হাজার, ও যদি 2,50,250, 2,50,000, এটার সঙ্গে এটা সমান, কিন্তু এটার সঙ্গে এটা সমান নয়। আমি তবুও দিলাম, কারণ এইটা পড়ে আছে বলে দিলাম, কিন্তু এখানে অবশ্যই 10 হবে, 10 না হলে কিন্তু যদি 60 হয়ে যাবে এখানে, তাহলে 60 করতে হবে। দেখতে পাচ্ছ 10, 20, 30, 40, 50, 60 হয়ে যাচ্ছে, তাই না? 60 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আছে 260, তাহলে এটা ভুল আছে, তাই না? তাহলে এখানে অবশ্যই 10 হতে হবে, ঠিক আছে? ব্যাস, তাহলে যদি 10 হয় তাহলে এটার সঙ্গে তীর চিহ্ন দিয়ে দেবে। এখানে যেটা বলেছিলাম সরল রেখার কতগুলো না, সরল রেখার প্রান্তবিন্দু নেই, এখানে এইটার সোজা তীর চিহ্ন দিয়ে দেবে। সরল রেখাংশে দুটি প্রান্তবিন্দু আছে, এদিকে তীর চিহ্ন দিয়ে দেবে। রশ্মির একটি প্রান্তবিন্দু আছে, এখানে তীর চিহ্ন দিয়ে দেবে। আর সমবিন্দু সরলরেখার একটি নির্দিষ্ট ছেদবিন্দু আছে, এখানে তীর চিহ্ন দিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, হয়ে গেল। এবার চলে আসি, ফাঁকা স্থান পূরণ করতে বলেছে। দেখো 144-এর বর্গমূল কীভাবে বের করবে সেটা দেখো, খুব সোজা। 144-এর বর্গমূল কীভাবে বের করবে দেখে নাও। 144-কে তুমি উৎপাদক ভাঙবে, 2 7 14, 2 2 4, 2 3 6, 2 6 12, 2 1 2, 2 8 16, 2 9 18, 3 3 9। তাহলে 144-কে বর্গমূল সমান √2 2 গুণিতক, এই দেখো 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, এভাবে লিখলাম। এবার বর্গমূল থেকে যখন তুলবো আমি, যখন দুটো 2 মানে হচ্ছে একটা 2, বর্গমূল উঠে যাবে। দুটো 2 মানে হচ্ছে একটা 2, এখানে আবার দেখো দুটো 2 যে আমি দাগ টেনে দিচ্ছি, দুটো 2 মানে হচ্ছে আবার একটা 2, আর দুটো 3 মানে হচ্ছে একটা 3। তাহলে এর গুণফল কত হবে? 3 দিয়ে 6 দিয়ে 12, এটা উত্তরটা কত হবে? 144-এর বর্গমূল হচ্ছে কত? 12। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপরে বলেছে এটা বিয়োগ করতে বলেছে, 18/18 বিয়োগ 15/18, লঘিষ্ঠ আকারে লিখতে বলেছে। দেখো এটা কীভাবে করবে, এটা কীভাবে করবে দেখে নাও। এটাকে এইভাবে করবে, 18/18 বিয়োগ 15/18, 18/18 বিয়োগ 15/18। দেখো দুজনের হর সমান, তাহলে 18 লসাগু হয়ে গেল। তাহলে এর উপরে আছে 18 বিয়োগ এখানে আছে 15, 18 থেকে 15 বিয়োগ করলে কত হচ্ছে? 3, 3/18 কাটারি করো, 3 1 3, 3 6 18, তাহলে কত হলো? 1 6। কাটারি করতে বা লঘিষ্ঠ আকারে করতে হলো 1 6। বুঝতে পেরেছো? তাহলে 4.2-এর উত্তরটা হবে 1 6,
ঠিক আছে। ব্যাস, এরপর বলেছে 6 পূর্ণ 5-এর 3 কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। খুব সোজা, অপ্রকৃত ভগ্নাংশ কী করবে দেখো, 6 পূর্ণ 5-এর 3 কে লিখতে পারি 3 এর সঙ্গে 6 গুণ যুক্ত 5 যোগ, এইভাবে করবে। 6 এর সঙ্গে 3 গুণ করবা, 3 এর সঙ্গে 6 গুণ করবে, 6 গুণিতক 3 যুক্ত 5, মানে 6 3 18 যুক্ত 5, 18 সঙ্গে 5 যোগ করলে হবে 23, 23/3। তা 4.3-এর উত্তরটা হবে 23/3। এটা কি ভগ্নাংশ? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। উপরে লব বড়, হর ছোট। যদি ঠিক একই রকম হবে, লব ছোট হতো, হর বড় হতো, সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পেরেছো? ব্যাস, এটা হয়ে গেল। এবার বলেছে পরের প্রশ্ন, তোমার কাছে 4.50 টাকা জমা ছিল, আমি তোমাকে 15.50 টাকা দিলাম, তোমার কাছে মোট কত টাকা হলো? কি করতে হবে? দুটোকে যোগ করতে হবে। কীভাবে যোগ করবে দেখো, এইভাবে যোগ করে দিচ্ছি। দেখো দেখো 4.50 আর যুক্ত 15.50 যোগ করলাম, 0 0 যোগ হলো 5 5 10, হাতে রইল উপরে 1 করলাম। এবার দেখো 5 4 9 1 10, 10-এর 0, হাতে রইল আবার 1, একটা গোল করলাম এখানে, এখানে 1 আর 1 করলে 2, হচ্ছে কত? 20। তাহলে অতএব আমার কাছে মোট 20 টাকা হলো। লিখবে আমার কাছে মোট 20 টাকা হলো। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, পরে প্রশ্ন 5.1-এ কী বলেছে দেখো, তুমি তোমার মায়ের থেকে 25 বছরের ছোট, তুমি তোমার মায়ের থেকে 25 বছরের ছোট, বর্তমানে তোমার মায়ের বয়স 36। ঠিক আছে, বর্তমানে তোমার মায়ের বয়স 36। তারপর বলেছে 2 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে? এটা খুবই সোজা, কীভাবে করবে দেখো, আমি লিখে দিয়েছি সুন্দর করে। এবার লিখবে দেখো, বর্তমানে আমার বয়স হচ্ছে আমার মায়ের বয়স, বর্তমানে আমার মায়ের বয়স বলা আছে, বর্তমানে আমার মায়ের বয়স 36 বছর। এবার আমার বয়স আমার মায়ের থেকে কত? 25 বছরের ছোট বলেছে, তা ছোটো মানে কী বিয়োগ করতে হবে। তাহলে অতএব আমার বর্তমান বয়স কত? আমার বর্তমান বয়স কত হবে? 36 বিয়োগ 25 বছর। 36 থেকে 25 বিয়োগ করলে হচ্ছে 11 বছর। তাহলে আমার বর্তমান বয়স হলো 11 বছর। তাহলে আমার বর্তমান বয়স যদি 11 বছর হয়, 2 বছর পর আমার বয়স কত হবে? 2 বছর পর আমার বয়স হবে 11 যুক্ত 2, মানে কত হবে? 11 সঙ্গে 2 যোগ করলে 13 বছর। আর আমার মায়ের বয়স কত হবে? এবং আমার মায়ের বয়স কত হবে? আমার মায়ের বর্তমান বয়স কত? 36। 2 বছর পরে কত হবে? 36 সঙ্গে আবার 2 যোগ করো, 36 সঙ্গে 2 যোগ করলে হবে 38 বছর। তাহলে দুজনের বয়স কত হবে না? দুজনের, তাহলে অতএব 2 বছর পর আমাদের বয়সের মোট সমষ্টি হবে, বা দুজনের বয়সের সমষ্টি হবে 13 যুক্ত 38, 13 যুক্ত 38 বছর, মানে হচ্ছে 51 বছর। ঠিক আছে, তাহলে এইভাবে সুন্দর করে উত্তর করবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা লেখা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আমার লেখাগুলো এরকম ধরনের, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটা বলে দেবো কী লেখা হয়েছে। পরে প্রশ্ন বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো। মৌলিক উৎপাদক সাহায্যে লসাগু নির্ণয় করতে বলেছে। দেখো খুবই সোজা, কীভাবে করবে দেখে নাও। এইভাবে লিখবে, 45-এর মৌলিক উৎপাদকগুলি হলো, 45-এর মৌলিক উৎপাদকগুলি হলো দেখো 1 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5। দেখো 5 3 15, 3 45, ঠিক আছে, গুণিতক 1 45। তাহলে মৌলিক উৎপাদকগুলো যেসব মৌলিক সংখ্যাগুলো কী নিতে হবে? 3 3 5, এগুলো সব মৌলিক সংখ্যা। তাহলে 45-এর মৌলিক উৎপাদকগুলি হলো 1 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5। এবং 75-এর মৌলিক উৎপাদকগুলো কী কী? 1 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 5, অর্থাৎ 5 5 25, 3 75 হয়ে গেল। তাহলে 75-এর মৌলিক উৎপাদকগুলো হলো এটা। এবার বলেছে অতএব নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু বের করতে বলেছে। নির্ণয় লসাগু কী কী হয়? লসাগু নিশ্চয়ই জানো। প্রথম যেগুলো কমন সেগুলো আগে নিয়ে নিতে হবে, তারপর যেগুলো পড়ে থাকবে সেগুলোও নিয়ে নিতে হবে। দেখো এখানে 1 আছে, প্রথমে 1 নিলাম, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 নিলাম, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, আমি 5 নিলাম, আর এখানে পড়ে আছে 3, আর এখানে পড়ে আছে আর একটা 5। এইভাবে নির্ণয় লসাগু সূত্র। এবার গুণ করে দাও, গুণ করতে উত্তরটা হলো 225। এটা গুণ করলে উত্তরটা হবে কত? 225। বুঝতে পেরেছো? তাহলে এই উত্তরটা তোমাকে সুন্দর করে এইভাবে করতে হবে। তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করা হয়ে গেল। এবার বলেছে দেখো, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার। একটা বর্গাকার মাঠের দৈর্ঘ্য কী দেওয়া আছে? 40 মিটার। প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? আচ্ছা, এটাকে তুমি এইভাবে লিখবে, বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার। তাহলে অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল কী হবে? বাহু স্কোয়ার, অর্থাৎ 40 গুণিতক 40 বর্গমিটার। 40 গুণিতক 40 কত হবে না? 1600 বর্গমিটার। ঠিক আছে, তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্র পেয়ে গেলাম 1600 বর্গমিটার। এবার দেখো 1 বর্গমিটারের খরচ হয় কত টাকা না? 6 টাকা। বলাই আছে কোশ্চেনে, 1 বর্গমিটারের খরচ হয় 6 টাকা। তাহলে এখানে কত না? 1600 বর্গমিটারের খরচ কত হবে না? 6 গুণিতক 1600। বুঝতে পেরেছো? তাহলে 1 বর্গমিটারের খরচ হবে 6 টাকা। তাহলে 1600 বর্গমিটারের খরচ কত হবে না? 6 গুণিতক 1600 টাকা। 6কে 1600 দিয়ে গুণ করলে কত হবে? 6 0 0 6 0 0 6 6 36, হাতে রইল 3, 6কে 6 3 9, মানে 9600 টাকা। ঠিক আছে, 9600 টাকা খরচ হবে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে বর্গক্ষেত্রের এই সূত্রগুলো যদি তোমরা জানা রাখতে পারো তাহলে কোনো সমস্যা নেই।
তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হলে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। এখানে যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, বাহু স্কয়ার বা বাহু গুণিতক বাহু। তাহলে এইগুলো দিয়ে অঙ্কগুলো করতে হবে সুন্দর করে, তাহলে এই অঙ্কটা করে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, ওকে, তাহলে এইভাবে অঙ্কটা করে নেবে। পরে দেখো এখানে একটা ছবি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, বলেছে ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করো। আচ্ছা, ঘষা দেখতে পাচ্ছ, এই যে ঘষা অঞ্চল, এই অঞ্চলটা, এটা মন্দের ছবিটা দেখলেই তুমি বুঝতে পারবে। এই দৈর্ঘ্য এটা 6 মিটার, এটা 10 মিটার, আর 4 মিটার। এই ঘষা অঞ্চলটার এই বাহুটা কত হবে, এই যে এই বাহুটা কত হবে? এটা যদি 6 হয় নিশ্চয়ই এটাও 6, এদিকটাও 6, ঠিক আছে। আর এদিকটা 4, এদিক 4 হচ্ছে, তাহলে এই ঘষা অঞ্চলে এদিকটাও 4, এদিকটাও 4। তাহলে ঘষা অঞ্চলটির দৈর্ঘ্য কত না, ঘষা অঞ্চলের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার আর প্রস্থ হচ্ছে 4 মিটার। তাহলে পরিসীমা সূত্র কি না, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। দেখো কীভাবে করবে, এরপর দেওয়া হচ্ছে, দেখো এই 5.3-এর এটা 5.4 হবে, ভুল প্রসূত করা হয়েছে, এটা 5.4 হবে ছবিটা। তাহলে এইভাবে লিখবে, ঘষা অঞ্চলের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4 মিটার। তাহলে ঘষা অঞ্চলের পরিসীমা কত হবে? ঘষা অঞ্চলের পরিসীমা হবে 2 ইন্টু ব্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ একক সমান 2 ইন্টু দৈর্ঘ্য 6 মিটার যুক্ত প্রস্থ 4 মিটার সমান 2 গুণিতক 6 4 10 মিটার সমান 20 মিটার। ঠিক আছে, এই ছিল তোমাদের টোটাল প্রশ্ন, এর সঙ্গে উত্তর করে দেওয়া হলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, এবং বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ।